আমরা অনেক অড একটু সিচুয়েশনে পড়ে কিন্তু আমরা মিসগাইডেড হয়ে যাই, অ্যান্ড দ্যাটস হাউ উই অফেন টেক রং ডিসিশন। হ্যালো সবাই, কেমন আছেন আপনারা? আজকে আবার আমি আপনাদের সামনে এসেছি। আজকে একটু সিরিয়াস ইস্যু নিয়ে আলাপ করব, ডিসিশন মেকিং। আমরা সবাই প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্টেজে বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে আসছি। ডিসিশনের উপরে ডিপেন্ড করে আমরা সামনে কতদূর এগোতে পারবো। গুড কোয়ালিটি ডিসিশনস, গুড ডিসিশন, ব্যাড ডিসিশন, বিভিন্ন ধরনের ডিসিশন হয়। যত বেশি ব্যাড ডিসিশন নিব তত নিচে চলে যাব, যত বেশি গুড ডিসিশন নিব তত উপরে যাব। আর যদি কোয়ালিটি অফ ডিসিশন সুপারব হয় তাহলে কিন্তু আমরা আমাদের হাইটে টপ লেভেলে চলে যাব। এইটুকু আমরা সবাই বুঝি। এখন আমি একটু আলাপ করব। আমি একজন ফিলোসফারকে অসম্ভব পছন্দ করি, তাকে ফলো করি, তার গাইডেন্স গুলো আমি নেই। ওনার নাম হচ্ছে ড্যান গিলবার্ট। অসম্ভব সুন্দর করে উনি এই সাইকোলজিক্যাল জিনিসগুলো সুন্দর করে তুলে ধরেন। উনি একটি স্টাডি করেছিলেন এই কোয়ালিটি অফ ডিসিশন মেকিং এর উপরে। এখানে দুই তিনটা জিনিস উনি ফোকাস করেছেন। একটা হচ্ছে এরর ইন অডস, আর একটা হচ্ছে এরর ইন ভ্যালু। এরর ইন অডস বলতে কি, আমি যদি একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা হচ্ছে লটারি হয়। এখন লটারিতে ধরুন আপনার 5টা টিকিট আছে, প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে 2 টাকা করে, এবং উইনার পাবে 10 টাকা। সেক্ষেত্রে কি হবে? আপনি যদি স্ট্যাটিস্টিশিয়ানকে জিজ্ঞেস করেন, ইটস এ ভেরি গুড বেট। কেন? আপনার প্রবাবিলিটি অফ উইনিং 10 টাকা হচ্ছে 20%, and 20% of 10 টাকা হচ্ছে 2 টাকা। So if I buy a ticket at 2 টাকা, it's actually statistics wise is a very good deal. তো অবশ্যই সবাই, এবং আমরা যখন রিসার্চ করে দেখা গেছে যে 85% লোকই ওই টিকিটটা কিনে ফেলে, বিকজ ইটস এ গুড বেট। 2 টাকা দিয়ে আমি 10 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারি। এখন আমি আপনাকে একটা নতুন সিচুয়েশন দিচ্ছি। যদি আমি তাকে বলি 5টা টিকিটের মধ্যে 4টা টিকিট আমার বন্ধু করিম কিনে ফেলছে, তখন আপনি কি ডিসাইড করবেন? আপনি কি স্টিল লটারিটা কিনবেন? আনফরচুনেটলি আপনার 85% চান্স আপনি এই টিকিটটা কিনবেন না। এখন আপনাকে বলেন লজিক্যাল কি রিজনিং থাকতে পারে যে কারণে আপনি প্রথম সিচুয়েশন টিকিটটা কিনবেন, সেকেন্ড সিচুয়েশন টিকিটটা কিনবেন না? ফান্ডামেন্টালি দুইটা প্রবাবিলিটি, দুইটার ভ্যালু, এভরিথিং ইজ সেম। এই জিনিসটা নিয়ে আমার কথা। আমরা অনেক সময় অনেক ডিসিশন নেই যেটা ফ্যাকচুয়ালি জাস্টিফাই করতে পারি না। আমরা সার্টেন অবজারভেশন বা আমাদের ফিলিং বা ইমোশনের উপরে বেস করে আমরা একটা ডিসিশন নিয়ে নিচ্ছি। আমি আরো এক্সাম্পল দিতে পারি, যেটা হচ্ছে এরর অফ অডস এর কথা যদি বলি, এবং এটা কিছুটা এররস অফ ভ্যালুর সাথে লিঙ্ক আপ করে। আমার পকেটে 4টা 500 টাকার নোট আছে। এই 4টা 500 টাকার নোট থেকে আমি হঠাৎ করে ডিসাইড করলাম আগামী শুক্রবার দিয়ে নামাজ টামাজ পড়ে আমি সিনেমা দেখতে যাবো। আমার একটা পছন্দের একটা মুভি আসছে, মুভি সিনেপ্লেক্সে, ওটার টিকিট প্রাইস হচ্ছে 500 টাকা। সো আমি 4টা 500 টাকার নোট থেকে একটা 500 টাকার নোট দিয়ে আমি একটা টিকিট কিনলাম। সিচুয়েশনটা হচ্ছে আমি বাসা থেকে বের হচ্ছি, সিনেমা হলে পৌঁছালাম, পৌঁছে গিয়ে দেখি আমার টিকিটটা মিসিং। চিন্তা করেন, এত প্ল্যান করে আমি গেলাম হলে, গিয়ে দেখি টিকিট মিসিং। হোয়াট ডু আই ডু? আপনি কি করবেন? আপনি কি ওই আবার 500 টাকা দিকে টিকিট কিনবেন? এখানে আবার রিসার্চ করে দেখা গেছে যে মেজরিটি অফ দ্য কেসেস লোকজন বলবে, সরি, আমি অলরেডি 500 টাকা খরচ করেছি, আরো 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে সিনেমা দেখার আমার কোনো শখ নাই। ডান। তারপর ধরুন আমি একটা সিচুয়েশন একটু চেঞ্জ করে দিলাম। সেটা হচ্ছে আপনি অ্যাডভান্স টিকিট কাটেন নাই, আপনি সিনেমা হলে গেলেন, গিয়ে দেখলেন আপনার একটা 500 টাকার নোট মিসিং। এখন কি আপনি
সিনেমা দেখার জন্য একটা টিকিট কিনবেন নাকি না সিনেমা দেখে বাসা চলে আসবেন? এই ক্ষেত্রে সবাই উত্তর দিয়েছে আমার 500 টাকা হারায় গেছে, এটার সাথে আমার সিনেমা দেখার কি সম্পর্ক? সেক্ষেত্রে কিন্তু সে 500 টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু সিনেমাটা দেখতে যাবে। কিন্তু আপনি দুইটা সিচুয়েশন যদি দেখেন, ইকোনমিক ভ্যালু দুইটা সেম। এক জায়গায় টিকিট আছে, আরেক জায়গায় একটা কাগজ আছে যেখানে আমাদের বঙ্গবন্ধু ছবি আছে। এছাড়া কিন্তু দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা হিউম্যান বিং, আমরা কিন্তু ডিসিশনটা দুই সিচুয়েশন দুই রকম নিয়ে নিচ্ছি। এখানেও আবার ইকোনমিক ভ্যালু কোনো জাস্টিফিকেশন নাই। এগুলোকে বলা হচ্ছে এররস অফ অড। আমরা অনেক অড একটু সিচুয়েশনে পড়ে কিন্তু আমরা মিসগাইডেড হয়ে যাই, এন্ড দ্যাটস হাউ উই অফেন টেক রং ডিসিশন। লেটস টক অ্যাবাউট এররস ইন ভ্যালু। সবাই হয়তো ম্যাকডোনাল্ডস এর নাম শুনে থাকবেন, কেএফসি এর নাম শুনে থাকবেন। আমরা যদি ঢাকায় এখন কেএফসি কিনতে যাই বা ম্যাকডোনাল্ডস কিনতে চাই বা বার্গার কিং, এটার দাম দেখা যাবে ধরেন 300 টাকা দিয়ে একটা বার্গার পাওয়া যায়। বাইরে গেলে $5 বার্গার পাওয়া যায়, মানে আমার দেশের বাইরে। সেখানে একটা কিন্তু প্রাইস সেট করা আছে। এখন আপনি ধরেন ফ্লাই করছেন ঢাকার থেকে লন্ডনে, 13 আওয়ার্স ফ্লাই। এখন আপনি প্লেনে উঠলেন, ওঠার পর দেখলাম পাশে আপনার কোনো প্যাসেঞ্জার একটা ম্যাকডোনাল্ডস খুলে খাওয়া শুরু করলো। এই গন্ধটা শুনে আপনারও খুব শখ হলো ম্যাকডোনাল্ডসটা খাওয়া। ওই মুহূর্তে আর প্লেনে তো আর ম্যাকডোনাল্ডস বিক্রি করে না, তখন কিন্তু আপনি 300 টাকা না 3000 টাকা দিয়েও আপনি কিন্তু ওই বার্গারটা কিনতে রাজি হবে। সো ভ্যালুটা যখন আপনার গ্রাউন্ডে আছেন একরকম, প্লেনে উঠলেন তখন কিন্তু ইউ আর রেডি টু পে 3000, 10 times more than the original value. তা আমার দেখছেন যে সিচুয়েশনে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমি অন্য কন্টেক্সটে নিয়ে আসি, আপনি বাংলাদেশে বেড়াতে আসলে বা ইন্ডিয়াতে বেড়াতে গেলে তখন কি হবে, ইউ হ্যাভ টু মেনি লো কস্ট অপশনস। আপনি $5 দিয়ে বার্গার না কিনে, কেএফসি বা বার্গার কি না কিনে আর কি কি কিনতে পারেন বাংলাদেশে বা ইন্ডিয়াতে $5 দিয়ে আরো অনেক লুক্রেটিভ অপশন আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে বিদেশের এসে এই বার্গার কেনার চেয়ে অন্য কোনো প্রোডাক্ট কিনতে পারে। এই যে ভ্যালু আমরা একটা ফিক্সড প্রাইস দিয়ে চিন্তা করি, এখানে কিন্তু আমরা অফেন রং ডিসিশন নেই। এবং এখানে আরেকটা যদি এক্সাম্পল দিই, এটা হয়তো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় আমরা অফার দেখি, এটা ফ্লাইটের অফার হইতে পারে, ক্রুজের অফার হইতে পারে, যে কোনো অফার। আমি আজকে সকালে দেখলাম, কথা বলছি, একটা হলিডে প্ল্যানে গেলে $2000 খরচ করবে এবং $2000 উপরে 50% অফ, $1000। তারপর আমি চিন্তা করছিলাম যে কিভাবে টিকিটটা কবে কিনবো, ইটস গুড অফার, লুক্রেটিভ অফার। আমার চিন্তা করতে করতে যখন আমি টিকিটটা ক্রুজটা নিতে যাব বা হলিডে প্ল্যানটা, তখনই 1000টা হয়ে গেল 1200 টাকা। তখন কি আপনি ওই টিকিটটা বা হলিডে প্ল্যানটা নেবেন? মেনি অফ দ্য কেসেস পিপল মে নট বাই দিস। এবং এখানে যে ট্র্যাপটা পড়ছে আমরা সবাই, আমরা কম্পেয়ার করছি অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 2000। আমি একবার চোখে পড়েছে 1000 বিক্রি হয়েছে, এটা আমি আবার 1200 টাকাতে চলে গেছে। আই ফিল লাইক আমি 200 টাকা বেশি দিয়ে দিচ্ছি। আমি যে 800 টাকা সেভ করছি, আমার মাথায় এটা আসছে না। এখানেও কিন্তু আমরা অফেন সিচুয়েশনে ভুল ডিসিশন নিয়ে নিচ্ছি, অবজেক্টিভ ডিসিশন নিচ্ছি না। এবং এরকম অনেক ধরনের এক্সাম্পল আমি দিতে পারি যেখানে আমরা ভ্যালুটা ইভ্যালুয়েট করতে পারি না। সো আমার যে আরেকটা জিনিস আছে, এটা যে থার্ড ডাইমেনশন, সেটা হচ্ছে এররস অফ টাইমিং। টাইমিংটা বলতে আমি কি বলছি, আমরা সবসময় যখন আমরা ভ্যালুয়েশন করি কোন একটা ডিসিশনে, কারেন্ট কনটেক্সটটাকে আমরা ওভার ভ্যালু করি, এন্ড ফিউচারে কি হতে যাচ্ছে ওটাকে আন্ডার ভ্যালু করি। এটাও একটা হিউম্যান সাইকোলজি। কিন্তু লজিক্যালি যেটা হয়, ফিউচারে কিন্তু অনেক ডিসিশনে ভ্যালু ক্রিয়েট হয় আরো অনেক অনেক বেশি। সো এই তিনটা জায়গায় যদি আমরা একটু খেয়াল রাখি, আমরা যখন বিভিন্ন ডিসিশন নেই, পার্টিকুলারলি দ্য কর্পোরেট ওয়ার্ল্ডে, প্রত্যেকটারই কিন্তু অর্থ ইনভলভ থাকে, পসিবিলিটিস, আরেকটা থাকে ভ্যালু। আমরা রাইট জায়গায় রাইট ডিসিশন গুলো যদি না নিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রচুর রং ডিসিশন নিব, প্রচুর নন কোয়ালিটি ডিসিশন নিব।
এবং এখানে আমি একটা ফিলোসফি ফলো করি, সো দ্যাট আই ডোন্ট টেক টু মেনি রং ডিসিশনস। এটাকে আমি বলি টেস্টিং হাইপোথিসিস। একটা প্রবলেম যদি আমার কাছে আসে, প্রবলেমটা যদি হয় মিস্টার মাহতাব ইজ নট এ এফেক্টিভ সুপারভাইজার, let's take that as an example. This is an someone made a comment and I've taken that as an hypothesis. তখন আমি যেটা করব, not what I know of Mahatab or what's the perception I have of Mahatab, আমি ওইটা নিয়ে ডিসকাস করব না। What will I do is hypothesis testing হচ্ছে I take out all the facts and figures of Mahatab, his complexion, his size, his fat or slim, his social background, his experiences, school, college, every facts it is available in publicly or non-publicly. I put all the facts and figures. Then I test my hypothesis. All these facts, does it say good or bad, good and bad? So এই পুরো জিনিসটা আমি একত্র করে I can say this hypothesis is successful or failed. So আমরা প্রত্যেকে যদি এইভাবে ডিসিশনগুলো নেই based on facts and testing hypothesis or testing a problem, তাহলে দেখা যাবে ভুল ডিসিশন নেওয়া অনেক অনেক কমে যাবে। And that's how we can be a very effective supervisor or leader in any place, whether it is a corporate or in personal life. আমার এই টিপস গুলো, এবং আমি বলবো এটা অনেকটা ডেন গিলবার্টের থেকে আমার শেখা। এটা যদি আপনাদের পছন্দ হয়, আমি বলবো আপনাদের অপিনিয়ন দিবেন, আপনাদের মতামত দিবেন। আমি চাইবো যে আপনাদের ভিউ থেকে আমিও যদি এখানে কিছু শিখতে পারি, আমি খুব ভাগ্যবান মনে করব। সো থাকবেন আমার সাথে, সামনে আরো নতুন নতুন ইন্টারেস্টিং টপিকস নিয়ে আসবো, যেটা আপনাদের সাহায্য করবে এবং আমাকেও সাহায্য করবে আপনাদের কাছ থেকে কিছু শেখা। ধন্যবাদ সবাই।